সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমাদের ক্লাসটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের উপরে। আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের শিরোনাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই আসলে চিরায়ত পদার্থবিজ্ঞান সম্পর্কে একটু জেনে আসা প্রয়োজন। সাধারণত বিংশ শতাব্দীর আগ পর্যন্ত পদার্থবিজ্ঞানের যে ইতিহাস, তাকে চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই যুগের বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের মধ্যে গ্যালিলিও গ্যালিলি, স্যার আইজাক নিউটন, টমাস ইয়াং, মাইকেল ফ্যারাডে, জেমস ম্যাক্সওয়েল এবং আরও অনেক বিজ্ঞানী অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। চিরায়ত পদার্থবিজ্ঞানের মূল বৈশিষ্ট্যটি হচ্ছে এখানে সাধারণত পারমাণবিক পর্যায়ের ক্ষুদ্র হিসাবপত্র করা হয়নি, কিংবা অনেক বেশি বেগ সংক্রান্ত হিসাবও চিরায়ত পদার্থবিজ্ঞানে ছিল না। এবার আসা যাক আধুনিক পদার্থবিজ্ঞানে। আধুনিক পদার্থবিজ্ঞানের শুরু হয় আসলে বিংশ শতাব্দীর প্রথম দশকে। সে সময় পদার্থবিজ্ঞান খুবই দ্রুত পরিবর্তিত হয়। এই পরিবর্তন ঘটে যাদের হাত ধরে, তার মধ্যে প্রথম মানুষটিকে সারা বিশ্বের সবাই চেনে, তিনি আলবার্ট আইনস্টাইন। এছাড়াও রয়েছেন ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর, আরভিন শ্রোডিঙ্গার, লুই দ্য ব্রগলি, ভার্নার হাইজেনবার্গ এবং আরও অনেক বিজ্ঞানী। চিরায়ত পদার্থবিজ্ঞানের সাথে এখানকার মূল পার্থক্যটি আসলে দুটি জায়গায়। এখানে আইনস্টাইন একদিকে যেমন এখানে আপেক্ষিক তত্ত্বের প্রচলন করেছেন, যেই তত্ত্বে আমাদের হিসাবটির প্রায় 10⁸ মিটার পার সেকেন্ড এই মাত্রায় চলে গিয়েছে। অন্যদিকে পর্দায় বাকি যে বিজ্ঞানীদের দেখা যাচ্ছে, তারা গোড়াপত্তন করেছিলেন কোয়ান্টাম তত্ত্বের। আর কোয়ান্টাম তত্ত্বে আবার আমাদের যে আলোচনা বা আমাদের যে হিসাব, সেটি প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রার কাছাকাছি মাত্রার একটি হিসাব, যেই মাত্রাটি আবার 10⁻⁻34, খুবই ছোট। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথম অংশটিতে আমরা আসলে আপেক্ষিক তত্ত্বের ব্যাপারে জানব, বিশেষ আপেক্ষিক তত্ত্ব যেটি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দিয়েছেন। তবে সেটি শেখার আগে বা সেটি পড়বার আগে আমাদের আরও কিছু জানা প্রয়োজন। তার মধ্যে প্রথম যে ধারণাটি আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সাধারণত আমরা ব্যবহার করি একটি বিন্দু বা বস্তুর অবস্থানকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে। আমরা সাধারণত কোনো একটি স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করতে অভ্যস্ত, তাকে আমরা প্রসঙ্গ কাঠামো নামে ডাকি। যেমন এখানে ছবিতে দেখা যাচ্ছে, এখানে কয়েকটি গরু হাঁটু পানিতে নেমে ঘাস খাচ্ছে। এক পাশে আছে নদীর পার, আরেক পাশে আছে দেয়াল। আমরা যদি প্রথম গরুটি কোথায় আছে এটি জানতে চাই, আমরা বর্ণনা দিতে পারি এভাবে যে গরুটি দেয়াল থেকে 2 মিটার দূরে আছে এবং নদীর পাড় থেকে 3 মিটার দূরে আছে। অর্থাৎ এই যে কোনো একটি স্থায়ী স্থাপনার সাপেক্ষে আমরা গরুর অবস্থানকে চিহ্নিত করলাম যে এখান থেকে অত দূরে আছে, এই প্রক্রিয়াটির নামই আসলে প্রসঙ্গ কাঠামো। আমরা সাধারণত পরস্পর লম্ব দিকে অবস্থিত 3টি অক্ষের সাপেক্ষে একটি প্রসঙ্গ কাঠামোকে ঘোষণা করি। কখনো সেটির নাম দেওয়া হয় XYZ ইত্যাদি। অর্থাৎ ত্রিমাত্রিক স্থানে কোনো বস্তুর অবস্থান এবং গতি বর্ণনা করতে যেই স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা আগেই নির্দিষ্ট করে নেই, আগেই ধরে নেই, সেটিকেই আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এবার আসা যাক জড় প্রসঙ্গ কাঠামোর ধারণায়। এই জড় প্রসঙ্গ কাঠামোর ধারণাটি আইনস্টাইনের বিখ্যাত সেই বিশেষ আপেক্ষিক তত্ত্বে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা, যেটি বারবার প্রয়োজন হবে। এখানে প্রথমেই মনে রাখতে হবে, প্রসঙ্গ কাঠামো এবং জড় প্রসঙ্গ কাঠামো কিন্তু এক জিনিস নয়। প্রসঙ্গ কাঠামোরই একটি বিশেষ শর্তে সেটি জড় প্রসঙ্গ কাঠামোর রূপ নেয়। আমরা যখন পরস্পর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল কিছু প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলি, তখন সেগুলো আসলে জড় প্রসঙ্গ কাঠামো। যেমন এখানে ছবিতে দেখা যাচ্ছে, এখানে দুটি প্রসঙ্গ কাঠামো আছে, একটি XYZ দ্বারা চিহ্নিত এবং আরেকটি XY এবং Z এর উপরে একটি প্রাইম চিহ্ন দ্বারা চিহ্নিত। দুটিকে আলাদা করা হয়েছে এবং এই দুটি প্রসঙ্গ কাঠামোর মধ্যে একটি আপেক্ষিক বেগ বিদ্যমান, যেটি পরস্পর v বেগে গতিশীল। এদেরকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো।
জড় প্রসঙ্গ কাঠামোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো অবশ্যই জড়তার সূত্র বা নিউটনের যে গতিসূত্র সেটি অর্জন করা যায়। এ কারণে এর আরেক নাম হচ্ছে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ আমরা যদি গুছিয়ে বলি, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সকল কাঠামোয় নিউটনের গতিসূত্র অর্জিত হয় সেগুলোকেই আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কথাটি যখন আসলো তখন খুবই স্বাভাবিক যে অজড় প্রসঙ্গ কাঠামো বলেও কিছু একটি থেকে থাকবে। একইভাবে বলা যায় পরস্পরের সাপেক্ষে অসম বেগে গতিশীল যে কাঠামো তাকে বলে অজড় প্রসঙ্গ কাঠামো। এতে জড়তার সূত্র বা নিউটনের গতিসূত্র অর্জিত হয় না। এখানে যেমন আমরা পর্দায় দেখতে পাচ্ছি, এখানে দুটি প্রসঙ্গ কাঠামো আছে এবং তারা পরস্পর এ ত্বরণে গতিশীল হওয়ার কারণে এরা আসলে অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত। অর্থাৎ যে সকল প্রসঙ্গ কাঠামোয় নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না সেগুলোকেই আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ত্বরণশীল লিফট বা মন্দনশীল লিফট, মহাকাশগামী রকেট, ঘূর্ণায়মান স্থাপনা, এদের প্রত্যেকেরই কিন্তু একটি ত্বরণ রয়েছে। এ কারণে আমরা এই সকল কাঠামোকে বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। এবার আসা যাক খুব বিখ্যাত একটি পরীক্ষণ পদার্থবিজ্ঞানের ইতিহাসে। এই পরীক্ষণটি করেছিলেন আলবার্ট আব্রাহাম মাইকেলসন এবং এডওয়ার্ড উইলিয়ামস মর্লি নামে দুজন বিজ্ঞানী। এই দুই বিজ্ঞানী যেই যন্ত্রটি ব্যবহার করে এই বিখ্যাত পরীক্ষণটি সমাপ্ত করেন তার ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই পরীক্ষণের প্রেক্ষাপট আসলে ছিল 1887 সালে এই দুজন বিজ্ঞানী চেষ্টা করেছিলেন এই পরীক্ষণের মাধ্যমে ইথার এবং পৃথিবীর মধ্যবর্তী যে আপেক্ষিক বেগ সেটিকে কোনোভাবে নির্ণয় করা যায় কিনা এই প্রচেষ্টা থেকে। উল্লেখ্য যে তোমরা হয়তো ইতোমধ্যে জানো যে আলোর বিভিন্ন রকমের ধর্ম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তরঙ্গ ধর্ম, এবং তরঙ্গ ধর্মের ক্ষেত্রে আলো অর্থাৎ তড়িৎচুম্বক তরঙ্গের বাহক হিসাবে, মাধ্যম হিসাবে ইথার নামে একটি মাধ্যমের কল্পনা, একটি মাধ্যমের ধারণা বিজ্ঞানীরা একসময় করেছিলেন। মাইকেলসন এবং মর্লি ভেবেছিলেন যে এই ইথার মাধ্যমটি যদি একটি পরম মাধ্যম হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই সেই মাধ্যমের সাপেক্ষে পৃথিবীর একটি আপেক্ষিক বেগ থাকবে। পৃথিবীর সেই বেগটি আসে পৃথিবীর কক্ষপথের ঘূর্ণন থেকে, কক্ষপথের গতি থেকে। তারা ভেবেছিলেন যদি ইথার থেকে থাকে অবশ্যই সেই বেগের কারণে তাদের এই পরীক্ষণে কিছু ফলাফল পাওয়া যাবে। আমরা প্রথমে এই পরীক্ষণে ব্যবহৃত যান্ত্রিক ব্যবস্থাটি দেখে নেই। এখানে মাইকেলসন মর্লি পরীক্ষণে ব্যবহারকৃত মূল যন্ত্রটি দেখতে অনেকটা এরকম। আমরা এখন প্রতিটি অংশের পরিচিতি জানব। এখানে প্রথমেই বাম দিকে যেটি আছে অর্থাৎ ক চিহ্নিত অংশ, এটি হচ্ছে একটি একবর্ণী আলোক উৎস। খ চিহ্নিত যে অংশ, এই অংশটি হচ্ছে একটি অর্ধস্বচ্ছ প্রতিফলক তল। অর্ধস্বচ্ছ অর্থাৎ এর মধ্যে দিয়ে একই সঙ্গে আলো প্রতিফলিতও হতে পারে, আবার একই সঙ্গে এর মধ্যে দিয়ে আলোর কিছু অংশ ভেতর দিয়ে চলেও যেতে পারে। গ চিহ্নিত অংশটি একটি পূর্ণ প্রতিফলক দর্পণ। ঘ চিহ্নিত যে অংশটি এটিও আরেকটি পূর্ণ প্রতিফলক দর্পণ। এই দুটিকে আমরা পূর্ণ প্রতিফলক দর্পণ বলছি। অর্থাৎ খ চিহ্নিত দর্পণের সাথে এদের একটি তফাৎ রয়েছে। এদের এই গ এবং ঘ চিহ্নিত দর্পণের ক্ষেত্রে আমরা আশা করি যে আলোটি পুরোপুরি এর মধ্যে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। আর এই দুটি দর্পণকে সাধারণত এমনভাবে রাখা হয় যাতে এরা প্রত্যেকে একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে এবং অর্ধস্বচ্ছ প্রতিফলক তলটিকে সাধারণত এই দুটির মাঝামাঝি ঠিক 45 ডিগ্রি কোণে রাখা হয়। সর্বশেষ যে অংশটি, নিচের যে অংশটি চিহ্নিত, এটিকে আমরা বলবো শনাক্তকারী দূরবীক্ষণ যন্ত্র। আলোক উৎস থেকে যেই আলোটি উৎপন্ন হবে সেটি দর্পণগুলিতে প্রতিফলনের পরে বিভিন্ন পথ ঘুরে শেষমেশ এই দূরবীক্ষণ যন্ত্রে এসে বিশেষ কিছু ঘটনা সৃষ্টি করবে যেটি এখানে শনাক্ত করা যাবে। এবারে আমরা মাইকেলসন মর্লি পরীক্ষণের যে যন্ত্র তার কর্মপদ্ধতিটি দেখে নেই। এখানে দেখা যাচ্ছে যে
আলোক উৎস থেকে যখন প্রথমে আলো অর্ধস্বচ্ছ প্রতিফলক মাধ্যমটিতে পড়বে, আমরা আগেই বলেছি যে এটি হচ্ছে অর্ধস্বচ্ছ প্রতিফলক মাধ্যম, অর্থাৎ এটির এক অংশ সোজাসুজি বেরিয়ে যাবে সামনের দর্পণটির দিকে এবং আরেক অংশ প্রতিফলিত হবে উপরে অবস্থিত দর্পণের দিকে, ঠিক এভাবে। এরপরে যেটি হবে, এই পরবর্তীতে দর্পণ দুটি যেহেতু পূর্ণ প্রতিফলক তল, এখান থেকে আলো আবার অর্ধস্বচ্ছ সেই মধ্যবর্তী প্রতিফলক তলটির দিকে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। যেহেতু এটি অর্ধস্বচ্ছ তল, উপর থেকে আসা আলোটি একে ভেদ করে সোজা চলে যাবে, আবার ডান পাশ থেকে প্রতিফলিত হয়ে আসার আলোরও এক অংশ ভেদ করে যাবে, আরেক অংশ প্রতিফলিত হয়ে নিচে আমাদের যে শনাক্তকারী দূরবীক্ষণ যন্ত্র আছে এদিকে চলে আসবে। এখন এতে ঠিক কি ঘটবে সেটি আমরা পরবর্তী কিছু হিসাবের মাধ্যমে দেখব। এখানে দেখা যাচ্ছে মাইকেলসন-মর্লির যে যন্ত্রটি, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ইথার উৎসটি আমাদের চিত্রের সাপেক্ষে প্রতিফলকের দিকে ভি বেগে গতিশীল, অর্থাৎ উৎস থেকে প্রতিফলকের দিকে, অর্থাৎ আলোর যে গতি সেদিকে। তাহলে এক্ষেত্রে ইথার মাধ্যমের মধ্যে দিয়ে যেহেতু আলোটি বি দর্পণে পৌঁছাবে, আলো যখন এ থেকে বি বিন্দুতে পৌঁছাবে তখন আপেক্ষিক বেগের নিয়মানুসারে আলোর বেগ হওয়ার কথা সি প্লাস ভি। ইথারের বেগ যেহেতু একই দিকে রয়ে যাচ্ছে, এই আলোটি যখন আবার প্রতিফলিত হয়ে ফিরে আসবে তখন প্রতিফলিত আলোর ক্ষেত্রে এর বেগ হবে V2 অর্থাৎ সি মাইনাস বি। এই হুবহু একই ধরনের সমস্যা আমরা সাধারণত পড়ি যখন আমরা নদীতে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকা চালানোর চেষ্টা করি। একবার আমাদের বেগটি বেড়ে যায় স্রোতের ধাক্কায়, আর উল্টো দিকে গেলে আমাদের আবার বেগ কমে যায়, তখন আমাদের স্রোতের বিপরীতে যুদ্ধ করতে হয়। এখানেও ঠিক একই ঘটনাই ঘটছে। এখন এখান থেকে আমরা এ থেকে আলো বিতে গিয়ে আবার এ বিন্দুতে ফিরবে, এর জন্য মোট সময়টি যদি হিসাব করি, হিসাবটি তোমরা দেখতে পাচ্ছ, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। মোট হিসাব শেষে আমরা যেটি পাচ্ছি যে এ থেকে বিতে আসার সময়টি আমরা হিসাব করে বের করে নিলাম। এখানে ধরে নেওয়া হয়েছে যে এ থেকে বি এর যে দূরত্ব সেটি হচ্ছে ডি দ্বারা আমরা প্রকাশ করছি, এবং আমরা যেই সময়কালটি পেলাম সেটিকে আমরা আপাতত 1 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করে রাখলাম। এবারে দেখা যাক অন্য দর্পণটির ক্ষেত্রে কি ঘটে। এই দর্পণটির ক্ষেত্রে ইথার যেহেতু এই চিত্রের বাম থেকে ডান দিকে গতিশীল আছে, অর্থাৎ এখানে আমরা যতক্ষণে আলোটি এ থেকে ডি বিন্দুতে যে পৌঁছতে চেষ্টা করবে ততক্ষণে আসলে দর্পণটি আর আগের অবস্থানে নেই। সেটি পৃথিবী যেহেতু গতিশীল ইথারের সাপেক্ষে, সে কারণে সেটি ততক্ষণে ডি প্রাইম বিন্দুতে সরে এসেছে, অর্থাৎ আলোটি আসলে একটি বক্র পথে গমন করবে। এরপরে আবার ডি থেকে যখন সেটি আবার অর্ধস্বচ্ছ প্রতিফলক তলের এই বিন্দুতে ফিরে আসতে চাইবে, ততক্ষণে কিন্তু এই প্রতিফলক তলটিও একই গতির কারণে আরও ডান দিকে সরে গেছে, সরে আমরা ধরে নিচ্ছি সেটি এ প্রাইম অবস্থানে এসেছে। তাহলে আলোর আসলে গতিপথটি হবে এমন, এ থেকে ডি প্রাইম, ডি প্রাইম থেকে আবার এ প্রাইম। এরপরে সেটি হয়তো আমরা ডিটেক্টরে দেখতে পাবো, এটি আমাদের দূরবীক্ষণে ধরা পড়বে। এখন হিসাবের সুবিধার্থে আমরা এখানে এই এ এবং এ প্রাইমকে যোগ করে তার উপরে একটি লম্ব রেখা টেনে নিচ্ছি, যেই লম্বটি নাম হলো ডিপি। এবারে আমরা যদি এখানেও আগের মতো হিসাব করে শেষমেশ আমরা এ থেকে ডি প্রাইম এবং ডি প্রাইম থেকে এ প্রাইম বিন্দুতে এই পথ অতিক্রমে আলোর মোট কতক্ষণ সময় লাগবে সেই সময়টি আমরা এই হিসাব থেকে পেয়ে যাই। এটিকে আমরা আপাতত পরবর্তীতে ব্যবহারের জন্য 2 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। এখন আসা যাক মাইকেলসন-মর্লির পরীক্ষণে কি ফলাফল আশা করা হয়েছিল। এখানে আমরা আগের হিসাব থেকে দেখলাম যে এই আলো যে দুটি আলাদা পথে গেল, একবার ইথারের গতির দিকে বা গতির সমান্তরালে
আরেকবার হচ্ছে ইথারের গতি লম্ব দিকে। এই দুই ক্ষেত্রে আলোর ফিরে আসতে একই সমান সময় কিন্তু লাগেনি। এই সময়ের পার্থক্যকে আমরা এখন যদি ডেল্টা টি দ্বারা নির্দেশ করি এবং 1 এবং 2 নম্বর সমীকরণ যেটি আমরা আগের হিসাব থেকে পেয়েছি সেটিকে যদি আমরা ব্যবহার করি, আমরা পাই যে এই সময়ের পার্থক্যটি হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি কিউব। হিসাবটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অর্থাৎ এই ডেল্টা টি সময় পার্থক্যের জন্য যদি আলোর দ্বারা অতিক্রান্ত অতিরিক্ত পথের পার্থক্য ডেল্টা এক্স হয়, এই পার্থক্যটি আমরা পাবো আলোর বেগকে এই সময় দ্বারা গুণ করলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই পথ পার্থক্যটি হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন সম্পূর্ণ যন্ত্রটিকে আমরা যদি একই সমতলে রেখেই আগের অবস্থানের সাপেক্ষে এক সমকোণে ঘুরিয়ে দেই, অর্থাৎ এবার হচ্ছে প্রথম দর্পণটি যেটি গতির সাথে লম্বভাবে ছিল সেটি এবার গতির সমান্তরালে চলে আসবে, আর যেই দর্পণটি গতির সাথে লম্বভাবে ছিল সেটি আসবে তার বিপরীত অবস্থানে। এই ক্ষেত্রে মোট যে পথ পার্থক্য হবে সেটি হবে হচ্ছে ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ারের দ্বিগুণ, অর্থাৎ 2 ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই জন্য শনাক্তকারী দূরবীক্ষণ যন্ত্রে আমরা যেই ব্যতিচার নকশাটি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পথে আসা আলোর মধ্যে একটি পথ পার্থক্য রয়েছে। অর্থাৎ পরীক্ষণে আমরা যেই আলোটি ব্যবহার করেছি তার তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয় এবং ব্যতিচার নকশায় অপসরণের পরিমাণ যদি এন হয়, আমরা আলোর পথ পার্থক্যকে আসলে এন ল্যামডা দ্বারাও চিহ্নিত করতে পারি। এবার দেখা যাক মাইকেলসন মর্লির পরীক্ষণ শেষে আসলে কি ফলাফল পাওয়া গিয়েছিল। এখানে আগের হিসাব থেকে আমরা আগেই দেখেছি যে এখানে আমরা বলতে পারি যে এন ল্যামডা সমান সমান 2 ডিভি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ এন সমান সমান 2 ডিভি স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার। মাইকেলসন মর্লি যেই মানগুলো ব্যবহার করেছিলেন সেই মানগুলো এই সমীকরণে যখন বসানো হয় তখন এনের যে মান সেটি পাওয়া গিয়েছিল 0.37 বা যেটি প্রায় আমরা 0.4 বলতে পারি। এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা যে মাইকেলসন মর্লির পরীক্ষণে যেই ব্যতিচার নকশাটি দূরবীক্ষণ যন্ত্রে দেখা গিয়েছিল তার চেহারাটি অনেকটা এরকম। এখন হিসাব অনুসারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় 40% অর্থাৎ 5/2 পর্যন্ত অপসরণ হিসাব অনুসারে প্রত্যাশা করা হয়েছিল। এখানে আরও একটি কথা বলে রাখা ভালো, যে ব্যাপারে তোমাদের হয়তো প্রশ্ন উঠতে পারে, যে এই পরীক্ষণের সময় 0.1% অর্থাৎ 1000/1 পর্যন্ত সূক্ষ্মভাবে মাপার মতো যন্ত্র তখন বিজ্ঞানীদের হাতে ছিল। অর্থাৎ যা মাপা হবে সেটি 40%, আর বিজ্ঞানীদের যে সূক্ষ্মভাবে মাপার যেই সক্ষমতা সেটি তার থেকে অনেক বেশি। অতএব অবশ্যই এটি যদি ঘটে থাকে সেটি যন্ত্রের সাহায্যে মাপা যেত। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পরীক্ষণ শেষে এই যে প্রত্যাশিত অপসরণটি সেটি দেখা যায়নি, অর্থাৎ 40% অপসরণ হবার কথা ছিল কিন্তু এই পরীক্ষণ শেষে কোনো অপসরণ দেখা যায়নি। অর্থাৎ এক্ষেত্রে আসলে একটা কথাই বলা যেতে পারে যে তার একটাই অর্থ যে ইথার ও পৃথিবীর মধ্যে আসলে কোনো আপেক্ষিক গতি নেই। এই ব্যাপারটি আমরা যখন সপ্তম কিংবা অষ্টম শ্রেণীতে জ্যামিতির বিভিন্ন উপপাদ্য প্রমাণ করতে যেতাম, এই পদ্ধতিটি আমরা বহুবার ব্যবহার করেছি। যে আমরা প্রথমে ধরে নিতাম কোনো একটা কিছু, তারপরে শেষমেশ হিসাবপত্র করে দেখা যেত যে এমন একটা উদ্ভট ফলাফল আসে যেটা কোনোভাবেই আসা সম্ভব না। তখন আমরা বলে ফেলতাম ঠাস করে যে তার মানে নিশ্চয়ই আমরা প্রথমে যেই কথাটি ধরে নিয়েছিলাম সে কথাটিই ভুল। বিজ্ঞানীরা ঠিক এই পদ্ধতিতে এখানে বলেছিলেন, যেহেতু তাদের প্রাথমিক অনুকল্পটি ছিল যে ইথার বলে কিছু একটি রয়েছে এবং ইথারের সাথে পৃথিবীর একটি আপেক্ষিক গতি নিশ্চয়ই থাকবে, সেটি থাকলে যেই ফলাফল পাওয়ার কথা ছিল সেটি যেহেতু পাওয়া যায়নি, তার মানে নিশ্চয়ই ইথার বলে আসলে কিছু নাই, যে জিনিসটি নাই তার গতির প্রশ্নই আসে না। এভাবে আমরা মাইকেলসন মর্লির পরীক্ষণ থেকে প্রাপ্ত সিদ্ধান্তগুলি যদি একটু দেখি, আমাদের প্রথম সিদ্ধান্তটি হচ্ছে বিজ্ঞানীরা যেটি নিয়েছিলেন যে ইথার অনুকল্পটি অপ্রয়োজনীয়, অর্থাৎ ইথার নামে কোনো কল্পিত মাধ্যমের প্রয়োজন নেই, ইথার মাধ্যমের অস্তিত্ব নেই।
দ্বিতীয় সিদ্ধান্ত যেটি, সেটি হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞানে গ্যালিলিও রূপান্তর নামে একটি গাণিতিক হিসাব ব্যবহার করা হতো। গ্যালিলিও রূপান্তর কী জিনিস সেটির বিস্তারিত আমরা পরবর্তীতে এই ক্লাসেই পড়ব। আর তৃতীয় সিদ্ধান্ত, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, যে আলোর বেগ একটি ধ্রুবরাশি যা উৎস বা পর্যবেক্ষক কারো গতির উপরেই নির্ভরশীল নয়। এই তৃতীয় সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে এই তৃতীয় সিদ্ধান্তটি থেকেই আইনস্টাইন তার বিখ্যাত বিশেষ আপেক্ষিক তত্ত্বের একটি অংশ গ্রহণ করেছিলেন। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে এই পরীক্ষণটি আসলে করা হয়েছিল পরম কাঠামো হিসাবে যে ধারণা করা ইথার মাধ্যম, সেই মাধ্যমের বেগ নির্ণয়ের উদ্দেশ্যে, অথচ এর ফলাফল যেহেতু সেই ইথারের ধারণাকেই বাতিল করে দেয়। এটি খুবই মজার ঘটনা। একে বিজ্ঞানীরা বলে থাকেন গত শতকের সবচেয়ে বিখ্যাত নেগেটিভ রেজাল্ট। এরপরে আমরা আসব আপেক্ষিক তত্ত্বে। স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তাকে শুধু পদার্থবিজ্ঞানের ছাত্ররা না বা বিজ্ঞানের ছাত্ররা না, তাকে বিষয় নির্বিশেষে প্রায় সারা বিশ্বে সবাই চেনেন। ইনি আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন বিখ্যাত হয়েছিলেন আপেক্ষিক তত্ত্বের জন্য। আপেক্ষিক তত্ত্বের আবার দুটি ধারা আছে। একটি হচ্ছে বিশেষ আপেক্ষিক তত্ত্ব, যেখানে ত্বরণকে শূন্য ধরে হিসাব করা হয়। আরেকটি হচ্ছে সাধারণ আপেক্ষিক তত্ত্ব, যেখানে ত্বরণের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ ত্বরণ শূন্য নয়। আমাদের পাঠ্যসূচিতে বা আমাদের পাঠ্যক্রমে শুধুমাত্র বিশেষ আপেক্ষিক তত্ত্ব রয়েছে, সে কারণে পরবর্তী ক্লাসে আমরা শুধুমাত্র বিশেষ আপেক্ষিক তত্ত্বই আলোচনা করব। আর সাধারণ আপেক্ষিক তত্ত্ব তোমরা ভবিষ্যতে যারা হয়তো পদার্থবিজ্ঞানে পড়বে তারা এর আরও উচ্চতর শ্রেণীতে চাইলে এ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কবে হয়েছিল বা কোন সময় হয়েছিল সেটি জানলাম। আমরা জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো কী তা জানলাম। আমরা এ থেকে জড় কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোকে চিহ্নিত করতে পারবো। আমরা মাইকেলসন এবং মর্লি পরীক্ষণের যেই যন্ত্র ব্যবহার করা হয়েছিল সেই যন্ত্রের বর্ণনা, সেই যন্ত্র কিভাবে কাজ করে এবং সেই যন্ত্র থেকে প্রাপ্ত ফলাফলে, এই পরীক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল থেকে বিজ্ঞানীরা কী কী সিদ্ধান্ত নিয়েছেন সেটি জানলাম। এবং এই পর্যন্তই আমরা আজকের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে জানব। ততক্ষণ সবাই ভালো থাকো, সকলকে শুভেচ্ছা।